আচ্ছা বন্ধুরা, মনে করেন তো আপনি পাহাড়, নদী ও ঝর্ণার মাঝে হারিয়ে রাত্রি যাপন করছেন অজানা অচেনা উপজাতিদের কুড়ে ঘরে। জোনাকি পোকাদের আনাগোনা ও চাঁদের আলোয় আছড়ে পড়া ঝর্ণার কলকল ধ্বনি মাতিয়ে রেখেছে আপনার অবসাদ ক্লান্ত মনকে। কেমন হবে সেই অনুভূতি? হ্যাঁ বন্ধুরা, সেই অনুভূতিটা নিতেই আমরা ১৩ জন পাড়ি জমিয়েছিলাম বান্দরবানের গহীনে। নাফাখুম, ভেলাখুম, আমিয়াখুম, দেবতা পাহাড়, রাইখুম ঝর্ণা সহ আরও অনেক স্পট নিয়ে আমাদের এবারের ভ্রমণ কাহিনী বান্দরবান অভিযান। আমাদের জার্নি শুরু হয়েছিল ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে। হানিফ কাউন্টার থেকে রাত ১১টায় বাসে উঠি বান্দরবানের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে। ভ্রমণের অভিজ্ঞতা জানতে ফখরুল ভাইয়ের কাছে। আম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক প্রত্যাশিত সফরকে কবুল করেছেন। আমরা রওনা দিয়েছি। একটু মৃদু মৃদু আশঙ্কা, ভয় এবং খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে নিজেদের মধ্যে যে আসলে কেমন হবে। আশা করি খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। দোস্ত মাহবুব সোবাহানি আছে আলহামদুলিল্লাহ। দোস্ত ইব্রাহিম আছেন, আমি আছেন রাদের ঠিক আছে। হাদি ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক এক্সাইটেড। জীবনে প্রথমবারের মতো বান্দরবান যাচ্ছি ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, মাস্কটা লাগায় না। আচ্ছা, ঠিক আছে। নাজুল ভাই, কি খবর? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এক্সপিরিয়েন্স কেমন বলেন? এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে পাহাড়ি পথে এই প্রথম সবার কাছে দোয়া চাই। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ অনেক কিছু অভিজ্ঞতা হবে। আচ্ছা, ঠিক আছে। মেয়াদুল ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আমরা বান্দরবান শহরে এসে উপস্থিত হলাম। কিছুক্ষণ আগে আমরা এখানে এসে পৌঁছালাম। এটা বান্দরবান শহরের ট্রাফিক পয়েন্ট। আলহামদুলিল্লাহ, ফজর নামাজ বাদ আমাদের গাড়ি এখন রেডি। এখন আমরা রওনা দিব থানচির উদ্দেশ্যে। বান্দরবান শহর থেকে প্রায় ৭.৫ কিলোমিটার দূরত্বে শৈলপ্রপাত ঝর্ণাটি অবস্থিত। ঝর্ণার কলকল ধ্বনি ও সবুজের সমারোহ যে কোনো মানুষের মনকে কেড়ে নেবে। এটা হচ্ছে রামেরি পাড়া। এখান থেকে পাহাড়ের মাঝে জমে থাকা মেঘকে দেখতে অসাধারণ লাগে। এখানে বসে প্রিয় মানুষের সাথে বৃষ্টি ভেজা এক কাপ চা, সুবহানাল্লাহ। তারপর আমরা চলে আসলাম চিম্বুক পর্যটন কেন্দ্রে। এটা বান্দরবন শহর থেকে ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। জনপ্রতি ২০ টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। খুব সকাল সকাল পৌঁছানোর কারণে ভেতরে আমরা ব্যতীত অন্য কোনো ভ্রমণ পিয়াসু মানুষের দেখা পেলাম না।
পাহাড়ি আঁকাবাঁকা পথ ও মেঘেদের আলিঙ্গন করতে করতে কখন যে ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে নীলগিরি চলে আসলাম তা টেরও পাইনি। মেঘের ভেতর পাহাড়ি চত্বরে এমন দৃশ্য দেখে কার না ভালো লাগে, সেই খুশিতে নাচতেও ইচ্ছা করে, যা করে দেখালেন আমাদের শাকিল ভাই। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে নীল দিগন্ত, যা নীলগিরি থেকে আরেকটু সামনে আগালেই এর দেখা মিলে। আবারও আমাদের পথ চলা, গন্তব্য থানচি। আনন্দ উল্লাস করতে করতে আমরা পৌঁছে যাই থানচিতে। হলো থানচি। ভোর 5:30টায় বান্দরবান শহর থেকে রওনা দিয়ে প্রায় 12টায় এসে পৌঁছালাম। এখান থেকে নাফাকুম বা আরো ভেতরে যেতে হলে থানা থেকে অনুমতি নিতে হয় এবং গাইড সহ থানচি ক্রস করতে হবে। তাই যারা এখানে আসবেন সাথে অবশ্যই 3 থেকে 5 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন। প্রতিমধ্যে ওয়াই জংশন ও বলিপাড়ায় আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ নাম এন্ট্রি করতে হয়েছে। তারপর আমরা বিজিবি ক্যাম্পে খাওয়া দাওয়া করে লাইফ জ্যাকেট ভাড়া করে নৌকা ভাড়া করলাম। ছুটির দিনগুলো ও পর্যটকদের উপর ভিত্তি করে এখানকার মাঝিরা সিন্ডিকেট করে বসে এবং নিজ ইচ্ছা মতো ভাড়া হাঁকায়। তাই অবশ্যই আপনারা 4000 থেকে 4500-র মধ্যে নৌকা ভাড়া করবেন। আমরা 3টি নৌকা ভাড়া নিয়েছিলাম মোট 13,000 টাকায়। তবে কথা হয়েছিল যাওয়ার সময় রেমাক্রি দিয়ে এবং আসার সময় পদ্মঝিরি দিয়ে আসব।
ঝিরি। আমরা আসার সময় এই রোড ধরে এসেছিলাম। সামনে যতই যাচ্ছি পানির স্রোত ততই বাড়ছে। বর্ষায় এর রূপ খুবই এগ্রেসিভ আকার ধারণ করে। আমরা এখন বড় পাথর এলাকায় এসে পৌঁছালাম। এখানে সবচেয়ে বড় পাথরকে রাজা পাথর বলা হয়। এখানের মানুষ এটাকে খুব সমীহ করে চলে। বর্ষার সিজনে আসায় বড় পাথর এলাকার সৌন্দর্য ভালোভাবে দেখতে পারিনি। শীতের সময় এসে মনে হয় যেন পাথরের বাগান। প্রায় 2-2.5 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর আমরা রেমাক্রি এসে পৌঁছাই। রেমাক্রি ফলসের সৌন্দর্য ছিল দেখার মতো। মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটি দৃশ্য অবলোকন করতে তৌফিক দান করেছেন, সেজন্য লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এ হলো রেমাক্রি ফলস। ওখান থেকে বর্ষার মৌসুমে এই সময়টার মধ্যে এই খালটায় বেশ স্রোত থাকে বিধায় অন্য অন্য সময়ের ন্যায় শীতকালের ন্যায় এখানে ট্রেকিং করে নাফাখুম পর্যন্ত যে যাওয়ার প্রসেসটা সেটা নাই। এর মাঝে আবার এই নৌকা নিয়ে যেতে হয়, স্বাভাবিক ভাড়া 800 টাকা, কিন্তু তারা সিন্ডিকেট করে নিয়েছে। পরবর্তীতে তারা এখন 1500 টাকা করে নিতে যাচ্ছে। অবশেষে আমরা তাদের সাথে দরদাম করে শেষ পর্যন্ত 1000 টাকা করে এটার ভাড়া চুকিয়ে নিলাম। রেমাক্রির পর থেকে পরবর্তী আরও আধা ঘন্টা বোটে করে আমরা পথ অতিক্রম করি।
বাচ্চাদের এমন খেলার দৃশ্য দেখে ভালোই লাগলো। সাঙ্গু নদীর স্রোত খুবই ভয়াবহ হয়ে থাকে, যা অনেক সময় নৌকা উল্টে যাওয়ার উপক্রম হয়। যাক, অবশেষে আমরা নাফাকুমের পথে ট্রেকিং শুরু করলাম। আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আর কিছু সময় আমাদের হাঁটতে হবে। তো ভাই কতক্ষণ হাঁটতে হবে? এখান থেকে প্রায় নাফাকুম 20 মিনিট হাঁটতে হবে। 20 মিনিট হাঁটতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নাফাকুমের উদ্দেশ্যে আবার ট্রেকিং শুরু করলাম। আমরা আবার ট্রেকিং শুরু করলাম, হাঁটা শুরু। সবাই হাঁটতেছে এই মনোরম দৃশ্যতে দেখে অবশ্যই সামনে আমাদের কিছু আছে, এমনকি ভাইয়া যাচ্ছেন। ওই যে একজন দলচ্যুত হয়ে ভিন্ন পথে যাচ্ছে, যা কখনোই ঠিক নয়। বর্ষার সময় আসলে এমন কষ্টের পথ অনেক পাড়ি দিতে হবে, তবে সৌন্দর্য উপভোগ করা যাবে দ্বিগুণ। যেমন এই ঝর্ণাটি শীতে আসলে দেখতে পেতাম না। অবশেষে বহু প্রতীক্ষার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নেয়ামত, যা বাংলার নায়াগ্রা ফলস নামে খ্যাত, সেই নাফাকুম আমাদের চোখে পড়লো। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গেলাম। আপনাদেরকে একদম সামনে থেকে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা একটু অপেক্ষা করুন। নাফাকুম ঝর্ণার সামনে এখন নতুন করে একটি ঝুলন্ত ব্রিজ বানানো হয়েছে। আমরা গোধূলির শেষ বেলায় নাফাকুমের এমন দৃশ্য দেখে মুগ্ধ। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, দেখা হবে দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং সাথেই থাকুন। আর হ্যাঁ, সামনে আরো চমক বাকি রয়েছে।